বক্স প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, আজকে আমরা যার সাথে আড্ডা দেব, আপনারা যারা বই পছন্দ করেন তারা কম বেশি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেনই। কখনো তিনি বই নিয়ে কথা বলছেন, বই নিয়ে গল্প করছেন, বই নিয়ে আড্ডা দিচ্ছেন। তিনি আর কেউ না, আমাদের সবার প্রিয়, সবার পরিচিত অথৈ দাস। স্বাগতম অথৈ, কেমন আছো? অনেক ধন্যবাদ, খুব ভালো আছি। আপনি? আমি অনেক ভালো আছি এবং আমি আজকে আশা করছি তোমার সাথে আড্ডাটা অনেক দারুণ হবে, কারণ তোমার ভিডিও আমি প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখি। আমি যখন কোনো বই কিনি তখন অনেকগুলো বইয়ের যখন রিভিউ দেখি তার মধ্যে তোমার একটা রিভিউ অবশ্যই থাকে এবং তোমার কথা বলা আমার অনেক পছন্দ। তাই তোমার সাথে আজকে আমি অনেক গল্প করতে চাই, জানতে চাই তুমি যে বইয়ের ভিডিওগুলো তৈরি করো বা বই নিয়ে গল্প করো, আড্ডা দাও, আলোচনা করো, এই চিন্তাটা কেন মাথায় ঢুকলো যে একটা বই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ভিডিও তৈরি করতে পারি, গল্প করতে পারি, কেন মনে হলো? আচ্ছা, আমি ছোটবেলা থেকে কথা বলতে খুব পছন্দ করতাম, অনেক বেশি বলতাম। আমার আশেপাশে সবাই অনেক বিরক্ত হতো এবং ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ গান স্কাউটিং সবকিছুর সাথে ছিলাম। তো একটা সময় এসে আমি প্রচন্ড বই কিনতাম। মাসে আমাকে বাসা থেকে ৩,০০০ টাকা করে দেওয়া হতো। আমি প্রত্যেক মাসে নীলক্ষেত থেকে সেই বইগুলো কিনতাম। তারপর করোনা আসলো এক সময় এবং তখন আমি চিন্তা করলাম যে আমার যেহেতু কথা বলতে ভালো লাগে, আমি বই নিয়ে কথা বলি। এবং তখন আমি নাহিয়ান ভাইকে দেখতাম যে বই নিয়ে কথা বলে, বুকস উইথ নাহিয়ান। আচ্ছা। এবং আমি আমার ফেসবুক আইডি থেকেই কিছু ভিডিও আপলোড করতাম। তখন নাহিয়ান ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে দারুণ হচ্ছে। আমার তো তখন মানে সেই খুশি যে নাহিয়ান ভাই কমেন্ট করেছে এবং আমি দেখলাম যে সেই কাজটা আমার খুব ভালো লাগছে। এবং ছোটবেলা থেকে আমার হতো এরকম যে আমি যেই কাজটা আমার করতে ভালো লাগে আমি সেটাই করি। সেই জায়গা থেকেই শুরু এবং প্রথম তো নিজের ইচ্ছে হতো করতাম, মাঝে অনেকটা গ্যাপ ছিল। তারপর আবার 2022-এর পরে 2023-এ এসে আমি একদম রেগুলার শুরু করি এবং এখনো চলছে। এটা কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে হয়েছে, 2023 থেকে 2025-এর মাত্র শুরু, খুব কিন্তু বেশি সময় যায়নি। তো এত অল্প সময়ের মধ্যে তোমাকে কিন্তু এখন অনেক মানুষ চেনে। এটা কি তোমার মনে হয় যে একটু দ্রুত জনপ্রিয়তা পেয়ে গেছো? এটা আসলে সম্পূর্ণ আমি ধন্যবাদ জানাতে চাই আমার অডিয়েন্সকে। আমার এখনো মনে আছে 2023-এর 5 নভেম্বর আমার মনে হচ্ছিল যে না, এখানে আমি খুব দারুণ কিছু কাজ করব। এবং সেই সময় আমার পেজে বই প্রেমী সংখ্যা ছিল 5,000 এবং আজকে সেটা প্রায় 69,000। বড় একটা পরিবার, অনেক মানুষ এবং তারা সবসময় আমার প্রতি শ্রদ্ধাশীল ছিল, সবসময় আমার কাজকে তারা এগিয়ে নিয়ে গেছে। কারণ অনেক সময় হয় কি, সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করে, অনেকে অনেক মন্তব্য জানায়, কিন্তু আমার অডিয়েন্সরা আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের জন্যই আমার মনে হয় যে বুকস অ্যান্ড মোর আজকে এখানে। তুমি তো বই নিয়ে ভিডিও তৈরি করছো, তোমার পেছনে এইটার পেছনে কোনো ইন্সপিরেশন আছে? বুকস উইথ নাহিয়ানের কথা আমরা তো শুনলামই, এটার বাইরে কি কখনো কোনো ইন্টারন্যাশনাল কোনো আর্টিস্টকে দেখে মনে হয়েছে যে না, আমি সে যেহেতু করছে আমিও করতে পারি, এমন কোনো রোল মডেল কি আছে তোমার? আচ্ছা, আমার জীবনে না আমি নিজেই রোল মডেল ছিলাম এবং আমি অনেক মানুষকে দেখতাম যে বই নিয়ে কাজ করে। ইউটিউবে অনেক ইন্টারন্যাশনাল মানুষ ছিল যে যারা বুক হোল বানায়, 70টা 100টা বই কিনেছে, সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে, তাদেরকে দেখতাম। এবং আমার একটা সময় পর আমি যখন বড় হয়ে যাই এবং নিজেকে নিজে শিখাচ্ছি, তখন আমার মনে হতো যে পৃথিবীতে আমি শুধু নিয়ে যেতে পারবো যতটুকু আমি জানবো। আমি যত কিছুই করি পৃথিবীতে, যত টাকা পয়সায় আমার হোক, আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না, শুধু নিয়ে যেতে পারবো আমি যতটুকু জানি। সেই জায়গা থেকে আমার মনে হতো যে বইটা আমার পড়া জরুরি। এবং আমি একটা কথা সবসময় সবাইকে বলি, আমি বই পড়ার আগে যেমন মানুষ ছিলাম, এখন সেই অথৈয়ের সাথে অনেক তফাৎ। এখন যেই মানুষটা অথৈ, সেটার সাথে অনেক তফাৎ। শুধু বই পড়া না, ঘুরতে যাওয়া, প্রকৃতিকে সামনে থেকে দেখা, বই পড়া, সিনেমা দেখা, এই ব্যাপারগুলো আমার জীবনে আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে তুমি তো তোমার সমবয়সী অন্যদেরও দেখেছো, তার থেকে তুমি কি কিছুটা ভিন্ন? আমার মনে হয়েছে তুমি কিছুটা ভিন্ন, কারণ আমি যখন আমার সমবয়সী কিংবা আমার জুনিয়র যারা, ক্যাম্পাসের জুনিয়র যারা আছে, তাদেরকে যখন দেখি, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন বই কেনে না, বা কিনলেও সেটা শোকেসে সাজিয়ে রাখার জন্যই রাখে। তাদের হাতে ভিডিও গেমস আছে, তাদের হাতে নেটফ্লিক্স আছে, বিনোদনের এখন অনেক মাধ্যম। তুমি যে একটু ভিন্ন হলে, তোমার সমবয়সীদের জন্য বা তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে কি একটু কোনো পরামর্শ দেবে যে বই পড়লে আসলে কেমন ধরনের জীবনের পরিবর্তন আসতে পারে? কারণ তুমি যেহেতু অনেক পড়ো। পরামর্শর জায়গাটা আমি একটু বিস্তারিত বলতে চাই। আমি এখানে কাউকে দোষ দিব না।
এখন হয়েছে কি যে এই দোষারোপের জায়গাটায় আমরা চলে এসেছি যে যারা এখন আমাদের চেয়ে একটু কম বয়স তারা বই পড়ছে না, বা আমাদের বয়সে যারা আছে তারা বই পড়ছে না, সেইখানে আমাদের কিছু দায়িত্ব আছে। যেহেতু আমি কাজ করছি, যারা বই লিখছে, যারা প্রকাশক আছে, সবার দায়িত্ব আছে। কারণ আমি সেই জায়গাটা দেখে ফেলেছি যে বই পড়লে আসলে জীবনে কি হতে পারে। আমার এখন যেই ধৈর্য বা আমি এখন যেই মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করছি এবং আমার যে ভালো মানুষ হওয়ার যে চেষ্টা, সেটার ক্ষেত্রে অনেকটাই বই পড়া কাজে লেগেছে। সেই জায়গাটা তাদেরকে বোঝাতে হবে। বই কিন্তু সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম। আপনি বইকে 10% দিলে বই আপনাকে 100% ফেরত দিবে। এই জায়গাটা তাদেরকে বোঝাতে হবে। কমিউনিকেশন গ্যাপ আছে, হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো সুযোগই নাই যে সোশ্যাল মিডিয়া এখন বইয়ের চেয়ে বেশি গুরুত্ব রাখছে। সেই জায়গায় সবাই মিলে কাজ করতে হবে। এবং আমি একটা কথাই বলবো যে পৃথিবীটা ঘুরে দেখা উচিত, প্রচণ্ড সৎ হওয়া উচিত নিজের কাছে, এবং বইয়ের জগতে একবার চলে আসলে আমার মনে হয় যে সবাই বুঝবে যে এই জগৎটা কত বেশি সুন্দর এবং নিজেকে এই জগৎ থেকে কত বেশি সুন্দর করা যায়। তুমি তো পড়াশোনা করছো, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করছো। আমরা দেখা যায় সারাদিন অফিস করার পরে বাসায় যাওয়ার পরে মনে হয় যে আর কিচ্ছু করব না, অনেক কাজ থাকে, 24 ঘন্টার সময়টাকে আমরা ম্যানেজ করতে পারি না। তার ভিতরে বই পড়ার জন্য একটা ঠান্ডা মাথায় একটু স্থির হওয়ার জন্য একটা সময় প্রয়োজন হয়, সেই সময়টা কিভাবে বের করো? আচ্ছা, আমি এই প্রশ্নটা সবসময় পাই, কারণ আমার যে বিষয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি একটু কঠিন বিষয়ে পড়াশোনা করছি। সবাই প্রশ্ন করে যে তুমি সময়টা পাও কোথায়। আমি বিশ্বাস করি যে সময়ের কাজ সময়ে করলে সব কিছু করা যায়, এবং আমার জীবনে একটা রুটিন আছে। এরকম না যে আমি খুব ওই রুটিনেই চলি, এর চেয়ে বের হই না। আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, এবং ঘুম থেকে উঠে আমার একটাই কাজ, আমি আগে একটা বই পড়ি, 100 পৃষ্ঠা পড়ে রেখে দিই, তারপর আমি সোশ্যাল মিডিয়া দেখি, আমার কাজ থাকে। এবং 5টায় ঘুম থেকে উঠলে দেখা যায় যে 10টার মধ্যে আমি অনেক কিছু করে ফেলেছি। এই নিয়মটা আমার জীবনে যেদিন চলে এসেছে সেদিন থেকে আমার কোনো কিছুই প্রেশার মনে হচ্ছে না। কারণ প্রেশার মনে হলে আমি এত সুন্দর করে কাজগুলো করতে পারতাম না। সময়ের কাজ সময়, পড়াশোনাও চলছে, বই পড়াও চলছে, এবং শুক্র শনিবার যখন ফ্রি থাকে, ছুটি থাকে, তখন তো সারাদিনই বই পড়া হয়। এখানে সময়ের কাজ সময় করার পাশাপাশি আরো একটা বিষয় আছে আমার কাছে মনে হয় এখানে, যে কোন কাজটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন বলি সময় নাই, সময় নাই বলাটা মনে হয় একটা অজুহাত। হ্যাঁ, সময় নাই বলে আমি 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, রাইট? সময় তো আছে, আমি সেটা বুঝতে পারছি না, প্রায়োরিটাইজ করছি না। রাইট। তুমি যে কন্টেন্ট ক্রিয়েশন করো, একটা বই পড়তে তো সময় লাগে, তারপরে সেই বই থেকে জিস্টটা খুঁজে বের করা, কি পয়েন্টগুলো খুঁজে বের করা, যেটা দিয়ে আমি শুরুতে বললে দর্শককে আমি হুক করতে পারবো। যেটা আমরা বলি যে সোশ্যাল মিডিয়ার ভিডিও ফার্স্ট 3 সেকেন্ডে মানুষকে হুক করতে হয়, আদারওয়াইজ ওর হাতে স্ক্রল করে যাওয়ার অপশন আছে। তো এই যে তুমি টোটাল প্ল্যান করো, তুমি প্ল্যানিংটা কিভাবে করো? কিভাবে অল্প সময়ে বই শেষ করে ফেলো? কিভাবে ফ্রিকোয়েন্টলি এতগুলো ভিডিও আপলোড করছো? প্ল্যানিংটা হচ্ছে যে মাঝখানে কিন্তু আমি একদমই ভিডিও আপলোড করিনি, ইভেন এই বছরেরও একদম প্রথমে। তো প্ল্যানিং বলতে আমি আগে বইটা পড়ি, তারপর ক্যামেরাটা অন করি। কোনো প্রেসার থাকে যে বইটা আমাকে আজকের মধ্যে শেষ করতে হবে? আমি কোনো প্রেসার নিয়ে কাজ করি না। ভিডিও আমি এই সপ্তাহেই দিব, প্রেসার নিয়ে আমি কাজ করি না। কারণ আমি জানি আমি যেই কাজটা প্রেসার নিয়ে করব সেইটাতে অটোমেটিকলি মানুষ বুঝে ফেলবে যে ও কাজটা প্রেসার নিয়ে করছে। কারণ আমি খুব ফ্রিকোয়েন্টলি কথা বলি এবং কোনো স্ক্রিপ্ট নাই, একদম অন করি ক্যামেরা, কথা শেষ হয় ক্যামেরা অফ করে দিই। তো বইটা পড়ি, বইটা পড়ার পর এসে করি। কিন্তু আমরা এই বছর একটু প্রফেশনালি কাজ করব। আমরা একদম ইউটিউবের বেসড কন্টেন্ট বানাবো। তো এর পেছনে একটা টিম এখন আমরা তৈরি করছি। তো সেই টিম কাজ করবে, কারণ অনেক বই আছে যেগুলোতে রিসার্চ করার জন্য আরো কিছু সহযোগী প্রয়োজন, এবং ফেসবুকে আপলোড করা, এডিট করা, ফেসবুকটা ম্যানেজ করা, সবকিছুর জন্য একটা টিম তৈরি হচ্ছে। তোমাকে আমি প্রশ্ন করতাম যে বুকস অ্যান্ড মোর কে তুমি কোথায় দেখতে চাও, সেটার উত্তর তুমি এখনই দিয়ে দিয়েছো। একটু এবার পাঠক অথয়ের কাছে যেতে চাই। তুমি তো এখন তো তোমার কাছে দর্শকদের বলো বা পাঠকদের বলো একটা চাহিদা তৈরি হয়েছে যে আচ্ছা ও কি রিভিউ দিল, একটু দেখে আসি, তো আমি বইটা কিনবো কি কিনবো না। পাঠক হিসেবে তোমার চাহিদা কোনটা বেশি? তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? দর্শকদের জন্য তো তোমার সবই পড়তে হয়, এটা বোঝা যায়। তুমি কোনটা পছন্দ করো? আমার সবচেয়ে বেশি পছন্দ ইতিহাস। ইতিহাস নিয়ে পড়তে আমি খুব পছন্দ করি, এবং পৃথিবীর বিভিন্ন ধরনের ধর্ম আছে, সেই ধর্মগুলো নিয়ে আমি জানতে পছন্দ করি, কারণ জানার কোনো শেষ নেই। এবং আমার কাছে মনে হয় যে একটা উপন্যাস থেকেও জানার অনেক কিছু আছে। একটা উপন্যাস আমাকে নতুনভাবে গড়তে পারে। বিভিন্ন ধরনের বই পড়া হয়, শুধুমাত্র ভালোবাসার বই ছাড়া। ভালোবাসার বই ছাড়া? কেন না? আমি জানি না, আমি যতবারই কোনো ভালোবাসার বই হাতে নিয়েছি আমার পছন্দ হয়নি। এটা আমার একটা দোষ যে এরপরে হয়তো আমি কোনো ভালোবাসার বই
তুলে ধরে পড়িনি, সামনে হয়তো পড়া হবে। ওটা আর পড়া হয় না এখন। আচ্ছা, যেহেতু পছন্দ অপছন্দের কথা এসে গেল, যেহেতু তুমি বই নিয়ে আলোচনা করো, তোমার কি কখনো মনে হয় এখন যে ভালো মানের লেখা কমে যাচ্ছে বা ভালো মানের লেখকের সংখ্যাটা কমে যাচ্ছে? ভালো মানের লেখা কমে যাচ্ছে না, কম লেখা হচ্ছে। কমে যাচ্ছে না, এরকম অনেকেই আছে ভালো লিখছে। এবং এবারের বইমেলায় বিশেষ করে, এটা আমি একদম প্রথম দিন থেকে বলে আসছি, এবারের বইমেলায় ভালো বইয়ের সংখ্যা অনেক বেশি। তাই আমরা প্রথম থেকে অনেকেই বলছিলাম না যে কন্টেন্ট ক্রিয়েটর আসছে, তার বই বিক্রি হচ্ছে, ভালো বই বিক্রি হচ্ছে না। আমি এটা বিশ্বাসই করি না, কারণ আমার নিজের একটা জায়গা, সবসময় আমি যেটা করি যে প্রথম দিন বইমেলায় ঢুকে পুরো বইমেলা ঘুরে দেখি, সব স্টলের সামনে দাঁড়িয়ে বইগুলো দেখি, লিস্ট করি, বইয়ের ফ্ল্যাপ থেকে কিছুটা পড়ি, এবং সেই জায়গা থেকে এবং পেছনেও কিছু কাজ করছি, সেখান থেকে আমার মনে হয়েছে যে অনেক ভালো ভালো বই এবার বইমেলায় এসেছে। অসংখ্য ধন্যবাদ অথই, তোমার সাথে আজকে আড্ডা দিয়ে অনেক ভালো লেগেছে। একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে তুমি কি নিজেকে কখনো লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চাও? সেটা এখনো বলবো না, আচ্ছা, কারণ আমার মনে হয় যে আমি সেদিনই লিখতে পারবো যেদিন আমার মনে হবে যে আমি তো অনেক পড়েছি এবং যেই বিষয়ে লিখবো সেই বিষয়ে আমি সমুদ্র সমান জানি। সেই সময়টা এখনো আসেনি। এবং আমার মা একটা কথা বলে যে তোমাকে কিছু মানুষ চেনে, হুট করে বই লিখতে যেও না, খারাপ লিখবা, নিজের কাছে খারাপ লাগবে, মানুষকে যদি নাও বোঝাতে চাও নিজের কাছে কিন্তু খারাপ লাগবে, সময় নাও। কিন্তু অনুবাদ নিয়ে কাজ করছি, আমার অনুবাদ করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। অনেক শুভকামনা থাকলো অথই তোমার জন্য, অনেক ধন্যবাদ। ভালো থেকো। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আজকের আড্ডা আপনাদের দারুণ লেগেছে। আজকে যার সাথে আড্ডা দিয়েছি তাদেরকে তো আপনারা ইতোমধ্যেই চেনেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বই নিয়ে গল্প শুনেছেন, আলোচনা শুনেছেন। আমরা কিন্তু প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, নতুন লেখক, কবি, সাহিত্যিক যারা আছেন তাদের সবার সাথে আড্ডা দিই, জানার চেষ্টা করি তাদের বইটা লেখার পেছনের গল্প, জানানোর চেষ্টা করি যে বইটা পড়লে আপনারা কি আহরণ করতে পারবেন, এই সবগুলো বিষয়। আমাদের আড্ডা দেখতে হলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।